বাংলা নেট সেট পর্বের আলোচনায় আপনাদেরকে পুনরায় স্বাগত জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি। বর্তমানে আমরা আলোচনা করছি স্বামী বিবেকানন্দ রচিত প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের সমগ্র আলোচনা। সেই প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের আজকে আমাদের আলোচ্য বিষয় স্বধর্ম বা জাতি ধর্ম নামক ছোট অংশটি বা ছোট প্রবন্ধটি। আসুন শুরু করা যাক। অতএব উদ্দেশ্য এক হলেও উপায়হীনতায় বৌদ্ধরা ভারতবর্ষকে পাতিত করেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আগের ধর্ম ও মোক্ষ পর্বে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে স্বামীজি বলছেন যে বৌদ্ধ ধর্মের আর বৈদিক ধর্মের উদ্দেশ্যটা এক, কিন্তু বৌদ্ধ মতের উপায়টা ঠিক নয়। উপায় যদি ঠিক হতো তাহলে কি সেটা আমাদের সর্বনাশ ডেকে আনতো? কালেতে হয় বললে কি চলে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কালেতে হয় বললে কি চলে? কাল কি কার্যকারণ সম্বন্ধ ছেড়ে কাজ করতে পারে? তারপরে শুরু হচ্ছে এই বর্তমান অংশটি, স্বধর্ম বা জাতি ধর্ম। তারপরেই আলোচনা আরো এগোচ্ছে যে উদ্দেশ্যটা এক হলেও উপায়হীনতায় বৌদ্ধরা ভারতবর্ষকে আরো পতনের দিকে নিয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে বলেছেন যে বৌদ্ধ বন্ধুরা চটে যাবে, ঘরের ভাত বেশি করে খাবে, সত্যটা বলা উচিত। উপায় হচ্ছে বৈদিক উপায়, জাতি ধর্ম স্বধর্ম, যেটি বৈদিক ধর্মের বৈদিক সমাজের ভিত্তি। আবার অনেক বন্ধুকে চটালুম, অনেক বন্ধু বলছেন যে এ দেশের লোকের খোসামুদি হচ্ছে। একটা কথা তাঁদের জন্য বলে রাখা যে দেশের লোকের খোসামত করে আমার লাভটা কি? না খেতে পেয়ে মরে গেলে দেশের লোক এক মুঠো অন্ন দেয় না। ভিক্ষে শিক্ষে করে বাইরে থেকে এনে দুর্ভিক্ষগ্রস্ত অনাথকে যদি খাওয়াই তো তার ভাগ নেবার জন্যে দেশের লোকের বিশেষ চেষ্টা, যদি না পায় তো গালাগালি চোটে অস্থির। হে স্বদেশীয় পণ্ডিত মণ্ডলী, এই আমাদের দেশের লোক, তাতে আবার কি খোসামদ? তবে তারা উন্মাদ হয়েছে। উন্মাদকে যে ওষুধ খাওয়াতে যাবে তার হাতে 2-10টা কামড় অবশ্যই উন্মাদ দেবে। তা সয়ে যে ওষুধ খাওয়াতে যায় সেই যথার্থ বন্ধু। এই লাইনটা বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট। লাইনটা পুনরায় আমি বলছি, এই আমাদের দেশের লোক, তাদের আবার কি খোসামদ? তবে তারা উন্মাদ হয়েছে। উন্মাদকে যে ঔষধ খাওয়াতে যাবে তার হাতে 2-10টা কামড় অবশ্যই উন্মাদ দেবে। তা সয়ে যে ঔষধ খাওয়াতে যায় সেই যথার্থ বন্ধু। এই জাতি ধর্ম স্বধর্মই সকল দেশে সামাজিক কল্যাণের উপায়, মুক্তির সোপান। এই জাতি ধর্ম স্বধর্ম নাশের সঙ্গে সঙ্গে দেশটার অধঃপতন হয়েছে। তবে নিধুরাম সিধুরাম বা জাতি ধর্ম স্বধর্ম বলে বুঝছেন, ওটা উল্টো উৎপাত। নিধু জাতি ধর্ম ঘোড়ার ডিম বুঝেছেন, ওর গায়ের আচার কি সনাতন আচার বলে ধারণা করেছেন, নিজের কোলে ঝোল টানছেন আর উৎসন্ন যাচ্ছেন। আমি গুণগত জাতির কথা বলছি না, বংশগত জাতির কথা বলছি, জন্মগত জাতির কথা বলছি। গুণগত জাতি আদি স্বীকার করি, কিন্তু গুণ 2-4 পুরুষে বংশগত হয়ে দাঁড়ায়। সেই আসল জায়গায় ঘা পড়ছে, নইলে সর্বনাশ হলো কেন? শঙ্করস্য চ কর্তা শ্যামোপহন্যা মীমাহ প্রজা। কেমন করে এই ঘোর বর্ণ সাংকর্য উপস্থিত হলো? সাদা রং কালো কেন হলো? সত্যগুণ রজগুণ প্রধানে তমগুণে কেন উপস্থিত হলো? সেসব অনেক কথা বারান্তরে বলবার রইল। আপাতত এইটি বোঝো যে জাতি ধর্ম যদি ঠিক ঠিক থাকে তো দেশের অধঃপতন হবেই না। এ কথা যদি সত্য হয় তাহলে আমাদের অধঃপতন কেন হলো? অবশ্যই জাতি ধর্ম উৎসন্নে গেছে। অতএব যাকে তোমরা জাতি ধর্ম বলছো সেটা ঠিক উল্টো। প্রথম পুরাণ পুঁথি পাটা বেশ করে পড়োগে, এখনই দেখতে পাবে যে শাস্ত্র যাকে জাতি ধর্ম বলছে তার সর্বত্রই প্রায় লোপ পেয়েছে। তারপর কিসে সেইটি ফের আসে তারই চেষ্টা করো, তাহলেই পরম কল্যাণ নিশ্চিত।
আমি যা শিখেছি, যা বুঝেছি, তাই তোমাদের বলছি। আমি তো আর বিদেশ থেকে তোমাদের হিতের জন্য আমদানি হইনি যে তোমাদের আহাম্মকগুলিকে পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে। বিদেশি বন্ধুর কি বাহবা লাভ হলেই হলো? তোমাদের মুখে চুনকালি পড়লে যে আমার মুখে পড়ে তার কি? স্বামীজি বলেছেন যে প্রত্যেকটা জাতির একটা জাতীয় উদ্দেশ্য আছে। প্রকৃতির নিয়মে বা মহাপুরুষদের প্রতিভা বলে প্রত্যেকটা জাতির সামাজিক রীতিনীতি সেই উদ্দেশ্যটা সফল করার উপযোগী হয়ে গড়ে যাচ্ছে। প্রত্যেক জাতির জীবন ওই উদ্দেশ্যটা এবং তার উপযোগী উপায়রূপ আচার ছাড়া আর বাদবাকি সবটাই অতিরিক্ত। এই অতিরিক্ত রীতিনীতিগুলোর হ্রাস বৃদ্ধিতে খুব একটা কিছু এসে যায় না, কিন্তু যদি আসল উদ্দেশ্যটায় আঘাত লাগে তাহলে জাতির সর্বনাশ হয়। খুব একটা ডিটেলসে না গিয়ে আমি চলে যাব স্বামীজি কথিত গুরুত্বপূর্ণ কিছু কথায়। স্বামীজি বলছেন, রাজনৈতিক স্বাধীনতা ফরাসি জাতির চরিত্রের মেরুদণ্ড। এই লাইনটি ইম্পর্টেন্ট। ফরাসি চরিত্রের মূল মন্ত্র কি সেইটি আমরা একটু বুঝে নিই। রাজনৈতিক স্বাধীনতা, আমরা আগেই বললাম যে ফরাসি জাতির মেরুদণ্ড। প্রজারা সব অত্যাচার অবাধে সয়, করভারে পিষে দাও, কোনো কথা বলবে না। দেশশুদ্ধকে টেনে নিয়ে জোর করে সেপাই করে দাও, তাতেও আপত্তি নেই। কিন্তু যেই সেই স্বাধীনতার ওপর হাত কেউ দিয়েছে, অমনি সমস্ত জাতি পাগলের মতো প্রতিঘাত হানতে শুরু করবে। কেউ কারো ওপর চেপে বসে হুকুম চালাতে পারবে না। এইটাই হচ্ছে ফরাসি চরিত্রের মূল মন্ত্র। তাহলে ফরাসি চরিত্রের মূল মন্ত্র হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। জ্ঞানী মূর্খ, ধনী দরিদ্র, উচ্চ বংশ নিজ বংশ, রাজ্য শাসনে, সামাজিক স্বাধীনতায় আমাদের সমান অধিকার। এর ওপর হাত কেউ দিতে গেলেই তাকে ভুগতে হয়। ইংরেজের চরিত্রে ব্যবসা বুদ্ধি আদান প্রদানটাই প্রধান। যথাভাগ ন্যায় বিভাগ ইংরেজের আসল কথা। এই প্রসঙ্গটা ইম্পর্টেন্ট। রাজা কুলীন জাতি অধিকার ইংরেজ ঘাড় হেঁট করে স্বীকার করে। কেবল যদি গাঁট থেকে পয়সাটি বের করতে হয় তো তার হিসেব চাইবে। রাজা আছে বেশ কথা, মান্য করি, কিন্তু টাকাটা যদি তুমি চাও তো তার কার্যকারণ হিসাবপত্রে আমি দু কথা বলবো, বুঝবো, তারপরে দেব। রাজা জোর করে টাকা আদায় করতে গিয়ে মহা বিপ্লব উপস্থিত করালেন, রাজাকে মেরে ফেললে। হিন্দু বলছেন কি যে রাজনৈতিক সামাজিক স্বাধীনতা, বেশ কথা। তাহলে হিন্দু কি বলছে? রাজনৈতিক সামাজিক স্বাধীনতা। কিন্তু তার থেকেও বড় আসল জিনিস কি হিন্দু ধর্মে? পারমার্থিক স্বাধীনতা, অর্থাৎ মুক্তি। এটা হচ্ছে হিন্দু জাতির জাতীয় জীবনের উদ্দেশ্য। বৈদিক বলো, জৈন বলো, বৌদ্ধ বলো, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত বা দ্বৈত, যা কিছুই বলো, সব ওইখানে একমত। ওই জায়গায় হাত দিও না, তাহলেই সর্বনাশ। তাছাড়া যা করো চুপ করে আছি। লাথি মারো, কালো বলো, সর্বস্ব কেড়ে নাও, খুব একটা কিছু এসে যাচ্ছে না, কিন্তু ওই দরজাটুকু ছেড়ে রাখো। এই দেখো, বর্তমান কালে পাঠান বংশরা আসছিল যাচ্ছিল, কেউ সুস্থির হয়ে রাজ্য করতে পারছিল না, কেননা ওই হিন্দুর ধর্মে ক্রমাগত তারা আঘাত করেছিল। আর মোগল রাজা কেমন সুদৃঢ় প্রতিষ্ঠ, কেমন মহাবল হলো, কেন না মোগলরা ওই জায়গাটায় ঘা দেয়নি। হিন্দুরাই তো মোগলের সিংহাসনের ভিত্তি। জাহাঙ্গীর, শাহজাহান, দারাশেকো, এদের সকলেরই মা যে হিন্দু। আর দেখো, যেই পোড়া অরঙ্গজেব ওই জায়গায় ঘা দিল, অমনি অত বড় মোগল রাজ্য টুকরো টুকরো হয়ে গেল। ওই যে ইংরেজের সুদৃঢ় সিংহাসন, এটা কিসের ওপর? এ ধর্মে হাত কিছুতেই দেয় না বলে। পাদ্রী পুঙ্গবেরা একটু আধটু চেষ্টা করেই তো 57 সালের হাঙ্গামা উপস্থিত করেছিল। ইংরেজরা যতক্ষণ এটা বেশি করে বুঝবে, পালন করবে, ততক্ষণ ওদের তাকাত তাজ অচল রাজধানী। বিজ্ঞ বহুদর্শী ইংরেজরাও এই কথা বোঝে। লর্ড রবার্টসের ভারতবর্ষে 41 বছর, এই বইটি স্বামীজি পড়ে দেখতে বলেছেন। তাহলে বইটির নাম ভারতবর্ষে 41 বৎসর। বইটি লেখা লর্ড রবার্টসের। এখান থেকে আমাদের নেট সেটে প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে রাক্ষসীর প্রাণ পাখি কোথায়? না ধর্মে।
এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রাক্ষসীর প্রাণ পাখি কোথায় ধর্মে? সেইটির নাশ কেউ করতে পারেনি বলেই জাতটা এত সয়ে সয়ে এখনো বেঁচে আছে। একজন দেশি পণ্ডিত বলছেন যে ওখানটায় প্রাণ রাখবার এত প্রয়োজনীয়তা কোথায়? সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতাতেই রাখো না, যেমনটা অন্যান্য দেশে আছে। স্বামীজি বলছেন, কথাটা বেশ সোজা শোনালো। যদি তর্কচ্ছলে স্বীকার করা যায় যে ধর্মকর্ম সব মিথ্যা, তাহলেও কি দাঁড়ায় দেখো। অগ্নি তো এক, প্রকার আলাদা। সেই এক মহাশক্তি ফরাসিতে রাজনৈতিক স্বাধীনতা, ইংরেজে বাণিজ্য সুবিচার বিস্তার, হিন্দুর প্রাণে মুক্তিলাভের ইচ্ছা হিসেবে প্রকাশিত হয়েছে। কিন্তু এই মহাশক্তির প্রেরণায় শতাব্দী কতক নানা সুখ দুঃখের ভেতর দিয়ে ফরাসি বা ইংরেজি চরিত্র তৈরি হয়ে গেছে। তারই প্রেরণায় লক্ষ শতাব্দীর আবর্তনে হিন্দুর জাতীয় চরিত্রের বিকাশ হয়েছে। বলি, আমাদের লাখো বৎসরের স্বভাব ছাড়া সোজা, না তোমার বিদেশির 200-500 বৎসরের স্বভাব ছাড়া সোজা? ইংরেজ কেন ধর্মপ্রাণ হোক না, মারামারি কাটাকুটিগুলো ভুলে শান্তশিষ্ট হয়ে বসুক না? স্বামীজি এই কথা বলছেন। স্বামীজি বলছেন, আসল কথা হচ্ছে যে নদীটা পাহাড় থেকে 1000 ক্রোশ নেমে এসেছে, সে কি আর পাহাড়ে ফিরে যায়, না যেতে পারে? যেতে চেষ্টা যদি একান্ত করে তো এদিকে ওদিকে ছড়িয়ে মারা পড়ে যাবে। এই মাত্র। সে নদী যেমন করে হোক সমুদ্রে যাবেই, 2 দিন আগে বা পরে, দুটো ভালো জায়গার মধ্যে দিয়ে, না হলে 2-1 বার আস্তাকুর ভেদ করে। যদি এই 10,000 বৎসরের জাতীয় জীবনটা ভুল হয়ে থাকে, তাহলে এখন আর উপায় নেই। এখন নতুন একটা চরিত্র গড়তে গেলে মরে যাবে, বই তো নয়। আবার খানিকটা বাদ দিয়ে স্বামী বিবেকানন্দের একটা কথা থেকে আমরা আলোচনায় আসছি, যে তুলসীদাস বলেছিলেন যে যখন তুমি জন্মেছিলে সকলে হাসতে লাগলো, তুমি কাঁদতে লাগলে। এখন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। এ পারো তবে তুমি মানুষ, নইলে কিসের তুমি? যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। স্বামী বিবেকানন্দ বলছেন, মানুষে আইন করে না আইনে মানুষ করে? মানুষে টাকা উপায় করে না টাকা মানুষ করতে পারে? মানুষে নাম যশ করে না নাম যশে মানুষ করে? মানুষ হও রামচন্দ্র, অমনি দেখবে ওসব বাকি আপনা আপনি গড়গড়িয়ে আসছে। ও পরস্পরের নেড়িকুত্তার খেয়োখি ছেড়ে সৎ উদ্দেশ্য, সৎ উপায়, সৎ সাহস, সৎ বীর্য অবলম্বন করো। স্বামীজি বলছেন, যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। তুলসী জব জগ মে আয়ো, জগ হসে তুম রোয়ো, ऐसी करनी कर चलो कि तुम हंसे जग रोयो। যখন তুমি জন্মেছিলে তুলসী, সকলে হাসতে লাগলো, তুমি কাঁদতে লাগলে। এখন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। এ পারো তবে তুমি মানুষ, নইলে কিসের তুমি? স্বামীজি বলছেন, এসবের মধ্যে থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। তবে আমরা পা গুটিয়ে বসে খাই, বিলেতিরা পা ঝুলিয়ে বসে খায়। খাওয়া সব দেশেই এক, ধরনটা আলাদা। এখন মনে করো যে আমি এদের রকমে রান্না খাওয়াতে যাচ্ছি, তা বলে কি এদের মতো ঠ্যাং ঝুলিয়ে থাকতে হবে? আমার ঠ্যাং যে জমের বাড়ি যাওয়ার দাখিলে পড়ে, টানাটানিতে যে প্রাণ যায়, তার কি? কাজেই পা গুটিয়ে এদের খাওয়া খাবো বই কি। ওই রকম বিদেশি যা কিছু শিখতে হবে সেটা আমাদের মতো করে, পা গুটিয়ে আসল জাতীয় চরিত্রটা বজায় রেখে। বলি, কাপড়ই কি মানুষ হয়, না মানুষে কাপড় পরে? শক্তিমান পুরুষ যে পোশাকই পরুক না কেন লোকে মানে, আর আমার মতো আহাম্মক ধোপার বস্তা ঘাড়ে করে বেড়ালেও লোকে গ্রাহ্য করে না। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করছি বাংলা নেটসেট পর্বের এই আলোচনায় প্রাচ্য পাশ্চাত্য এই সমগ্র প্রবন্ধটি আস্তে আস্তে সকলের কাছে পরিবেশন করতে। মন্তব্য করে জানান আপনাদের মতামত, কি জাতীয় আলোচনা চাইছেন তাও জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আবার পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।